বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা এটা ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, যাতে এটা সকলের মধ্যে ছড়ায় যায় এবং জনমত গঠিত হয়। আমি আজকে এই কানাডা একটা সভ্য দেশ, এর পশ্চিমা দেশগুলো, সব দেশগুলো, আমেরিকা, এগুলোর লোকজন ব্যক্তিগতভাবে কিভাবে দুশ্চিন্তা মুক্ত থেকে, খাওয়া দাওয়ার চিন্তা, দুশ্চিন্তা মুক্ত, মানে খাওয়া দাওয়ার চিন্তা থেকে মুক্ত, চিকিৎসা, ছেলেগুলো লেখাপড়া করানো, থাকা, এগুলোর কোনো দুশ্চিন্তাহীনভাবে বাস করে, সেই বিষয়টা আপনাদের কাছে বলবো। তারা যে আমরা আমাদের প্রাদেশিক সরকার নিয়ে আমরা এই ব্যবস্থাটা ধীরে ধীরে গড়ে তুলেছি। প্রাদেশিক সরকার এর সাথে মিশে প্রত্যেক প্রদেশ আলাদা আলাদা নিয়ম, কিছুটা ভিন্নতা আছে। তো এখানে খাওয়া দাওয়ার জন্য, সবাই চাকরি করে, কাজ করে, আর কাজ সৃষ্টি করার দায়িত্ব প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুটো সরকারের। এবং আমরা ইলেকশনের সময় এই পারফরমেন্সের, তারা কি বেকারত্বের পরিমাণটা কি, তার উপর নির্ভর করে আমরা ভোট দিই, তারা জিতে ওইভাবে। তো যখন চাকরি থাকে, ইনকাম থাকে, সংসার চালাতে কোনো অসুবিধা নেই। আর যখনই চাকরি চলে যায়, এখানে প্রথম আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে টাকা আসে। যখন চাকরি করে তখন একটা ছোট্ট পরিমাণ, অল্প পরিমাণ সবাই চাকরির বেতন থেকে কেটে নেয় আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য। যখনই চাকরি চলে যায়, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে টাকা আসে মাসোহারের জন্য, কমপক্ষে 4 মাস, তারপরে বেশিও আসে। তো এটা নির্ভর করে কতদিন এমপ্লয়মেন্ট ছিলাম, সেই হিসাবে যখন এরপরে চাকরি খোঁজাখুঁজি করা হয়, চাকরি যদি না পাওয়া যায়, তখন কোনো ইনকাম না থাকে, তখন সোশ্যাল ওয়েলফেয়ার, এটা প্রাদেশিক সরকারের আমরা এটা ব্যবস্থা করেছি। ওখান থেকে আমাদের মাসোহারা আসে, সংসার চালানো, ছেলেপেলে সহ সকলের খাওয়া দাওয়া, থাকা, চিকিৎসা সব আসে। তখন চিকিৎসাটার জন্য ওষুধটা আমাদের ফ্রি হয়, কারণ আমাদের ইনকাম নাই, ওষুধটা ফ্রি হয়। আবার এইভাবে চলে। যখন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থাকাকালীন, ভুল বললাম, যখন ওয়েলফেয়ারে থাকাকালীন, যখন চাকরি খোঁজাখুঁজি সুবিধা না হয়, তখন ওয়েলফেয়ার থেকেই ওই যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স টাকা নিয়ে কিংবা ওয়েলফেয়ারের টাকা দিয়ে যে কোনোভাবে রিট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। যে স্কিলগুলো, যে দক্ষতার ডিমান্ড আছে ওই মার্কেটে, নতুন দক্ষতা আসছে, যে দক্ষতার ডিমান্ড আছে, তখন ওই দক্ষতার উপর ট্রেনিং দেওয়া হয়। 3 মাস, 6 মাস, 1 বছর, এরকম একটা ট্রেনিং দিয়ে আবার ওই জব মার্কেটে দেওয়া হয়, ঢুকাইয়া। চাকরি না পাওয়া পর্যন্ত, যদি এরপরও চাকরি না হয়, তথাপি কিন্তু ওয়েলফেয়ার চলবে, কারণ সংসার চলতে হবে। এই হিসাবে সকলে দুশ্চিন্তা মুক্ত আমরা, যে আমাদের খাওয়া দাওয়া, থাকা, চিকিৎসার কোনো অসুবিধা নাই। আমরা এই ব্যবস্থা প্রাদেশিক সরকারে, আমরাই তো ইলেক্টেড করেছি আমাদের প্রাদেশিক সরকারকে, এবং 50 লাখ লোকের একটা প্রভিন্স আমাদের, ফলে আমরা অনেকটাই চিনি আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে। আমাদের এমএলএ মানে প্রভিন্সিয়াল এমপি, ওরা মন্ত্রী, এরা আমরা সবাই জানি, সবাই বুঝি, ফলে আমরা ওই ব্যবস্থা
অল্প অল্প লোকের মধ্যে এই ব্যবস্থাটা আমরা করতে পারি, সবাই করি। তো আর আমাদের চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে, আমাদের সরকার থেকে একটা ইন্স্যুরেন্স কার্ড দিয়েছে আমাদের প্রত্যেককে, আমার ছেলে মেয়ে আমাকে সকলকে, আমাদের সকলকে দেওয়া হয়। এটা প্রভিন্সিয়াল সরকার আমরা করেছি। এই ইন্স্যুরেন্স আমরা অসুস্থ হইলে আমাদের বাড়ির পাশে ওই যে ফ্যামিলি ফিজিশিয়ান, যেটা বাংলাদেশের MBBS ডাক্তার বলেন, সেটা আমরা তার কাছে যাই, আমাদের 1 পয়সা দিতে হয় না। ডাক্তার আমাদের চিকিৎসা দেয়। পরীক্ষা করতে হইলে সেটাও ওই হেলথ ইন্স্যুরেন্সের হেলথ কার্ডটা আছে, ইন্স্যুরেন্সের কার্ড, ওইটা আমরা নিয়ে গেলে ওই স্টুল, ইউরিন, ব্লাড এগুলো টেস্ট করার দরকার পড়লে করবে। সেগুলো আমাদের প্রভিন্সিয়াল সরকার ওগুলোর জন্য পয়সা, ওদেরকে বিল দিবে, পয়সা দিয়ে দিবে, ডাক্তারকেও পয়সা দিয়ে দিবে। আর যদি এটা ডাক্তার সন্দেহ করে এটা বড় কোনো একটা অসুখ হয়েছে, তখন সে স্পেশালিস্ট, মানে আমাদের দেশে যে প্রফেসর বলেন ওই জাতীয় FRCS ডিগ্রিওয়ালা, তার কাছে পাঠিয়ে দেয়। সে ক্লিনিক নিয়ে বসায়, তারও ক্লিনিক নিয়ে বসে। আর এই যে MBBS ডাক্তার, তাদেরও ক্লিনিক নিয়ে বসা। তো আমরা তার কাছে যাই, সেটাও বিনা ইন্স্যুরেন্স, আমরা ওই কার্ড দিই, ওই প্রাদেশিক সরকার দিয়ে দেয় টাকাটা। তো আমরা ওখানে, সে দেখে, চিকিৎসা করে, আর সেই চিকিৎসা দেয়। ফলে আমরা ওই চিকিৎসা গ্রহণ করি। আর ওষুধপত্র কিনতে হইলে আমাদের যে ওই যে কার্ড আছে, ইন্স্যুরেন্স কার্ড, ওইটা ফার্মেসিতে নিয়ে গেলে ইনকামের উপর নির্ভর করে ওষুধের উপর সাবসিডি পাওয়া যায়। মানে কম পয়সা, যাদের কম ইনকাম তারা কম দেয়, যাদের ইনকাম নাই তারা একেবারেই দেয় না। আর যাদের, ফলে আমরা ওখান থেকে ওষুধ নিই। ফলে আর হসপিটালে সব রকম চিকিৎসা, মানে যত বড় যত টাকা লাগুক, হসপিটালে সব চিকিৎসা ফ্রি, সকলের জন্য, ধনী গরিব সকলের জন্য। আমাদের জন্য আমরা কার্ড নিয়ে যাই, ওটা আমাদের হসপিটালে ভর্তি করে, অপারেশন লাগুক, চিকিৎসা লাগুক, যাই লাগুক, তারা আমাদের চিকিৎসা করে। তো সেই হিসাবে আমরা হসপিটালে ফ্রি, যত বাইপাস সার্জারি হোক, নি রিপ্লেসমেন্ট হোক, ক্যান্সারের চিকিৎসা হোক, যাই হোক, সব সম্পূর্ণরূপে ফ্রি। তো এটা হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। ফলে আমরা টেনশন ফ্রি। তারপরে থাকার জন্য আমরা যখন আমাদের এখানে নিজেরা বাড়ি কিনা থাকে মানুষ, কেউ ভাড়া থাকে, অ্যাপার্টমেন্ট আছে, আমরা ভাড়া থাকি, এবং বিভিন্ন রকম ব্যবস্থা। চাকরি করলে ভাড়া দিয়ে থাকা যায়, কিংবা মর্টগেজ, যেরকম বাংলাদেশে অ্যাপার্টমেন্ট কিনে বাংলাদেশে একটা ডাউন পেমেন্ট দেয়, মানে কিছু টাকা দেয়, পরে বাকিটা ব্যাংক দেয়, পরে আমরা মাসে মাসে এগুলি শোধ করি। তো বিভিন্ন বিভিন্ন রকম বাড়িতে থাকি, বাড়িতে থাকতে কোনো অসুবিধা নেই। কেউ বাড়ি, এখানে কেউ বাড়ি জমি নিয়ে বাড়ি বানায় খুব কম। যা সাধারণত বিল্ডাররা, যে ডেভেলপাররা বাড়ি বানায়, এরা কিনে, এবং মানুষ ভাড়া থাকে, কিনা থাকে, যেভাবে খুশি থাকে। বলে থাকার ব্যবস্থাও আছে। ছেলে পেলে লেখাপড়া, এখানে আমাদের দেশের ইন্টারমিডিয়েট, এখানে বলে 12 গ্রেড, বা লেখাপড়া সরকারি স্কুল থাকে, একটা থাকে এলিমেন্টারি স্কুল, গ্রেড 1 থেকে গ্রেড 7, আরেকটা হলো গ্রেড 8 থেকে গ্রেড 12, যেটা বাংলাদেশের ইন্টারমিডিয়েট। তো দুইটা স্কুল থাকে, 2 লেভেলের স্কুল। তো সব স্কুলই ফ্রি, এবং ওখানে বইপত্র খাতা সবই ফ্রি। সরকার, এটা প্রাদেশিক সরকার ব্যবস্থা আমরা দিই, প্রাদেশিক সরকারের সাথে। ফলে এই যে আমরা ছেলেপেলে লেখাপড়া, তো বেকার থাকলে, ছেলেপেলে থাকলে, যতগুলি ছেলেপেলে থাকে, কিংবা ইনকাম কম থাকে,
সেই হিসাবে ওদের খাওয়া দাওয়ার খরচও কিন্তু প্রাদেশিক সরকার থেকে দেয়। ফলে ছেলেপেলে খাওয়া দাওয়া থাকা কাপড় চোপড় সব আমরা প্রাদেশিক সরকার দেয়। ফলে এখানে আমরা টেনশন ফ্রি আমরা, কারণ ছেলেপেলে স্কুলে যাচ্ছে, কোনো পয়সা লাগবে না, স্কুল থেকেই খাতা বইপত্র দেয়, কোনো পয়সা লাগে না। আর এটা দেয় প্রাদেশিক সরকার স্কুলকে। আর এখানে স্কুল বোর্ড আছে, প্রত্যেক একটা রিজন এক একটা, ধরেন 15-20টা স্কুল মিলে একটা বোর্ড আছে, ওরা সরকারি, ওরা ম্যানেজ করে এটা এখানে। ফলে ছেলেপেলে চিকিৎসার জন্য, ছেলেপেলে পড়াশোনার জন্য আমাদের কোনো চিন্তা করতে হয় না। গ্রেড 12-এর পরে ছেলেপেলে অ্যাডাল্ট হয়ে যায়, তারা ইউনিভার্সিটিতে যায়। তো ইউনিভার্সিটি খুব বেশি যায় না, খুব বেশি হলে 1-2% ছেলে যায়। তারা মেইনলি যায় এই কলেজ আছে, ছোটো ছোটো কলেজ এখানে, আর বিশেষ করে যে ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি থাকি ব্রিটিশ কলম্বিয়াতে, তারা এটা ইনস্টিটিউটের নাম হলো ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের বাংলাদেশে যেরকম ডিপ্লোমা দেয় ওই জাতীয়, কিন্তু এটার আর ওটার মধ্যে পার্থক্য হলো যে আমি যতটুকু দেখেছি, ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এদের ধরুন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 2 বছরের টেকনোলজি সার্টিফিকেট দেয়। তো এরা এই প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেকটা কোর্সের একটা বোর্ড থাকে। তো যারা কলকারখানা আছে, যারা চালায়, যারা বিভিন্ন ধরনের বিজনেস তারা তাদের ওই বোর্ডে আসে। ওই রিলেভেন্ট, মানে যে স্কিলটা তাদের দরকার তাদের বিজনেসে, তাদের ইন্ডাস্ট্রিতে, তাদের কলকারখানায় কিংবা কোথাও, তারা ওই বোর্ডে আসে, আইসা বসে। তারা বলে যে আমাদের এই স্কিলগুলি দরকার, পাই না আমরা। ফলে ওরা ওই রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করে, মানে যেগুলো দরকার তারা হাতে কলমে কাজ করার ট্রেনিংয়ের ব্যবস্থা করে। তো এরা ইঞ্জিনিয়ারিং কোর্স 2 বছরের। তো আমি যতটুকু বুঝেছি, ধরুন একটা বিএসসি ইঞ্জিনিয়ার বাংলাদেশের, আর এখানেও বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি আছে। আবার এখানে যে টেকনোলজি 2 বছরের কোর্সে বিসিএটি চালায়, এরা ধরুন একটা ইলেকট্রিক লাইন ঢাকার থেকে এই একটা ইলেকট্রিক লাইনের একটা তার পড়ে গেলে, তো টেকনোলজিস্ট গিয়ে তারটা সে ওই তারের নাম্বার দেখবে, কত নাম্বার, কোন গ্রেডের, সে ওইটি একই তার আবার লাগাই দিবে, পরা তারটা তুইলা লাগাই দিল। কয়েকদিন পরে দেখা গেলো ওইটিও পড়ে গেছে, তখন টেকনোলজি গিয়ে আবার লাগাইলো। তারপরেও যখন আরেকবার পড়ে যায় পরের বার, তখন কিন্তু তার হুঁশ হয় যে এইটা কেন পড়ে যাচ্ছে বারে বারে। তখন তারা হিসাব করে, ওকে এই ট্রান্সমিশন লাইন দিয়া এই তারটা এই পরিমাণ ইলেকট্রিসিটি বহন করতে পারে। তখন কিন্তু এখন যাচ্ছে অনেক বেশি ইলেকট্রিসিটি, ফলে এই তারটা দিয়ে চলবে না, এর থেকে হায়ার কোয়ালিটির, হায়ার গ্রেডের তার লাগবে। এই জাতীয় জিনিস, মানে ক্যালকুলেশন জাতীয় জিনিস, এইগুলো বিএসসি ইঞ্জিনিয়ার যারা আন্ডারগ্র্যাড যারা বলে বিএসসি, ওরা এইসব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এগুলো খুব ওরা শেখে ওটা, আর এরা ওই কাজটা করে। এবং এরা এরকম, মানে অন্যান্য ট্রেডে অনলাইনে এইভাবেই তারা করে। তো সেই রকম স্কুলের ছেলেরা দেখেছি বেশি যায় এই বিসিআইটি জাতীয়। এই ইনকাম কিন্তু এদের অনেক সময় বিএসসি ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি, কারণ এরা বাইরে কাজ করে, রোদ বৃষ্টি বরফ এর মধ্যে কাজ করে, রাত্রে কাজ করে, এদের জরুরি কাজ করে, এদের ইনকাম অনেক বেশি। তো এরা ফলে এই দেশে যারা বাইরে গায়ে খাইতে মানে যে কাজ করে, তাদের ইনকাম তার বসের চেয়ে বেশি থাকে, অনেক বেশি থাকে। ফলে এরা এইসব কাজে যায়। তারপরে অফিস আদালতের কেরানি কাজের জন্য কলেজে যায়,
ওখানে বেতন খুব কম থাকে। তো আর এই দেশে একটা ডিভিশন অফ ওয়ার্ক হয়ে গেছে, যেটা আনঅফিসিয়ালি সব মানে অফিস আদালতের মধ্যে শেডের আন্ডারে যত কাজ এগুলি মেয়েরা বেশি করে। যেমন ব্যাংক, অফিস আদালত, তারপর রেস্টুরেন্ট, দোকানপাট। কারণ মেয়েরা বাইরের রোদ রোদ এই বৃষ্টি বাদলা এর মধ্যে কাজ করতে চায় না, ফলে মেয়েরা এইসব কাজ করে, এদের বেতন কিছুটা কম থাকে। আর ছেলেরাও কোনো অল্প করে সামান্য নার্সিংয়ের কাজটা মেয়েরা করে হসপিটালের কাজগুলো। তো এখানেও আমাদের নিশ্চিন্ত থাকে, আমাদের ছেলেরা লেখাপড়া শিখে, ওরা কাজ কাম করে, প্রোডাক্টিভ কাজ কাম করে, মানে যে কাজ দিয়া হাতে কলমে কাজ করে তারা আয় রোজগার করে খায়। ফলে আমাদের ছেলেপেলে লেখাপড়া শেখানো, মানুষ করা, তাদের চাকরি বাকরি এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর তারা ওই পাশ করার মানে পড়াশোনা যদি না করে অ্যাডাল্ট হয়, 19 বছর হয়, তারাও বেকার ভাতা পায়। তারা বাপ মার কাছ থেকে আলাদা চলে যায়। বাপ মার কাছে থাকলে ওই মানে যদি বেকার থাকে বাপ মা, ছেলেরাও বেকার থাকে, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওদের একটা ক্যালকুলেশন করে সবার জন্যই টাকা দেয়, মাসোহারা দেয়, চিকিৎসার ব্যবস্থা সব ঠিক থাকে। ফলে আমাদের ছেলেপেলে মানুষ করার এই টেনশনও থাকে না। আর এই যে আমরা সকলে মিলে ভূমিহীন, বেকার, পঙ্গু লোকদের জন্য আজীবন, প্রথম থেকে যখন কানে শোনে না, কালা, বোবা, পঙ্গু, এদের জন্য প্রথম থেকে রিটায়ারমেন্টের যে বেনিফিট, যেরকম পয়সা পাওয়া যায়, এরা প্রথম থেকে এই পরিমাণ টাকা পায়। ডাক্তার দেখে একটা সার্টিফিকেট দিলে আমরা আমাদের সমাজে এই প্রভিন্স থেকে আমরা ব্যবস্থা করেছি, তারা আজীবন পাবে। তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। কানে শোনে না, তার জন্য হাতে কলমে গাড়ি ঠিক করা, এটা ঠিক করা, ওইটা ঠিক করা শিখি। তারা কাজ করতে পারলে করবে, তখন আর ওই ভাতার থেকে কইমা আসবে। এইভাবে একটা ব্যবস্থা করা আছে। আমরা যে ব্যবস্থাটা করেছি এটা সভ্য দুনিয়ার ব্যবস্থা। আমি আশ্চর্য হই মাঝে মধ্যে যে ইসলামে যেভাবে দেশ চালনা, সমাজ চালনার কথা বলেছে, এরা সাদা, এরা খ্রিস্টিয়ান, কিন্তু আমরা ইসলামিক ওয়েতে আমরা এইভাবে দেশ চালাই। তারপরে ফলে আমরা সকলেই টেনশন মুক্ত থাকি। টেনশন মুক্ত থাকাটা কিন্তু খুবই মানে মানুষের জন্য প্রয়োজন। টেনশন থেকে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়। আর এই যে আমাদের এই ব্যবস্থা, এর মধ্যে এই যে ঢাকা শহর, বাংলাদেশের বিভিন্নখানে ছেলেরা বিভিন্ন রাজনৈতিক দল করে, পয়সার জন্য গুন্ডামি করে, জমি দখল করে, এটা করে, এগুলো তাদের কোনো বেকার ভাতা নেই, তাদের ভিতর নেই, মানে চরিত্র গঠন হয় নাই, ফলে তারা এইসব কাজে জড়িত হয়। আমাদের দেশে এইসব কাজে জড়িত হয় না, আমার ছেলেরা কেউ জড়িত হয় না, কারণ আমরা তো সকলেই খাওয়া দাওয়ার চিকিৎসা ব্যবস্থা এনশিওর করেছি। আর আমাদের দেশটা চলে টেনশন ফ্রি থাকার জন্য। দেখেন, ইন্স্যুরেন্সের উপরে আমি যে কোনো বাড়ি ভাড়া দেওয়া হইলেও এবং এটা নিজে মালিক হইলেও, বাড়ি ঘর এগুলি সব ইন্স্যুরেন্স করা আছে। এটা আগুন লেগে পুড়ে গেলে, এটার জন্য পুড়ে গেলে তখন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয়, ফলে রাস্তায় বসার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, এই যে আমার কিন্তু প্রত্যেকেরই প্রায় লোকেরই কন্টেন্ট ইন্স্যুরেন্স আছে। কন্টেন্ট ইন্স্যুরেন্স মানে আমার ঘরের ভিতর জিনিসপত্র যে আছে, সোফা টোফা, টিভি, ইলেকট্রনিক্স, ফ্রিজ, এগুলো যদি চুরি হয়ে যায়, তাইলে আমি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ওগুলির জন্য টাকা দিবে। তো এর জন্য ফলে আমি সামান্য দিই কন্টেন্ট ইন্স্যুরেন্সের জন্য। তো আমি এদিকেও ফ্রি, টেনশন ফ্রি। চুরি হয়ে গেলে আমি টাকা পাই, ভালো পাই, বেশি পাই, বরং ওর থেকে যেটা চুরি হবে তার থেকে বেশি পাবো। তো এটা দুশ্চিন্তা মুক্ত। আর গাড়ি চালাই আমরা প্রত্যেকেই, আমাদের গাড়ি
আমরা ইন্স্যুরেন্স দিই। ইন্স্যুরেন্স হলো রাস্তাঘাট ঠিক করার জন্য আমরা ব্যবহার করি রাস্তাঘাট, এর জন্য সকলেই আমরা রাস্তাঘাট ব্যবহার করার জন্য টাকা দিই ইন্স্যুরেন্সে। আর দ্বিতীয়ত রাস্তাঘাটে যদি কোনো ইন্স্যুরেন্স হইয়া কোনো লোকরে আমি মাইরা ফেলাই, তো এটিও কিন্তু আমার কোনো টেনশন নাই। রাস্তায় যদি আমি মাইরাও ফেলাই, তাহলে পুলিশ আমার ধইরা নিয়ে যাবে না জেলখানায়। কারণটা হলো এই পুলিশ আমাকে দেখবে অ্যাক্সিডেন্ট করলে যে আমিও আহত হয়েছি কিনা। যদি আহত হই, আমাকে তারা অ্যাম্বুলেন্স এসে যাবে সাথে সাথে, আমারে পাঠিয়ে দেবে হসপিটালে। আর যদি আমি আহত না হই, আমাকে তারা ছেড়ে দিবে, চলে আসবো। এইটা যে লোকটা আহত হয়েছে, মারা গেছে, কিংবা তার গাড়ি ভেঙে গেছে, ও ক্লেম করবে আমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। আমার ইন্স্যুরেন্স কোম্পানি তার লয়ারের সাথে কোর্টে লড়বে যে কত দেওয়া যাবে। আমার কিচ্ছু করতে হবে না, কারণ আমি তো ইন্স্যুরেন্স দিই মাসে মাসে। বলে আমার ইন্স্যুরেন্স কোম্পানি তার সাথে লড়বে, তার লয়ার থাকবে। তো তার লয়ার সাথে লাগে তারা, কারণ আমি তো ক্রিমিনাল কাজ করিনি, কারণ আমি অ্যাক্সিডেন্ট করেছি আননোন একজন লোকরে, এখানে কোনো ক্রাইম জড়িত না। বলে আমার ভুলে যদি একটা লোক পঙ্গু হয়ে যায়, মারা যায়, কিংবা তার শুধু গাড়ি ভেঙে যায়, তাইলে তো আমাকে জেল দিলে কেউ তার গাড়ি চালাবে না। হ্যাঁ, গাড়ি চালায় আমাদের প্রয়োজনে। হ্যাঁ, ফলে ওকে কম্পেনসেশন দেওয়া হয় যার ক্ষতি হয়েছে। আমি তো ইন্স্যুরেন্স দিই, আমার ইন্স্যুরেন্স কোম্পানি ওকে দিবে। আর আমার যদি গাড়ি ভেঙে যায়, তার জন্য আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমার নতুন একটা গাড়ি দেবে। আমার যে গাড়ির যে মূল্য পূরণ হলে পুরন গাড়ির মূল্য আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, আর আমার ইন্স্যুরেন্স কোম্পানি তার সাথে লড়বে। আর পরবর্তীতে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাইরে যাবে, মাসে মাসে যে প্রিমিয়াম দিই সেটা বাইরে যাবে, কারণ আমি তো রিস্কি ড্রাইভার। ফলে আমার ইন্স্যুরেন্স বাইরে যাবে। ফলে এই যে বিরাট একটা ঝামেলা, আমি গাড়ি চালাই, সবসময় গাড়ি চালাই, অ্যাক্সিডেন্ট হলে অন্যের গাড়ি ভাঙতে পারি, অন্যের আহত করতে পারি, পঙ্গু হইতে পারে, এবং অন্য মারাও যেতে পারে। খুব কম মারা যায়, খুব কম, এটা খুব। ফলে আমার জেল হবে না, আমার কাছ থেকে তারা টাকা নেবে, সেটা দিবে ইন্স্যুরেন্স কোম্পানি, আমি এক পয়সাও দেবো না। বলি যে টেনশন ফ্রি, আমি গাড়ি চালাই, আমি থাকি, বাসায় থাকি, খাওয়া দাওয়া, চিকিৎসা, ছেলের লেখাপড়া, সব টেনশন মুক্ত। সব আমরা এই ব্যবস্থা আমরা করেছি আমাদের প্রভিন্সে। তা আমাদের এখানে কানাডায় 3 কোটি লোকের জন্য 10টা প্রভিন্স, 3টা টেরিটরি। এই প্রভিন্সগুলো এক একটা প্রভিন্সের এক কিছুটা নিয়মের ভিন্নতা আছে, আইন এইসব, এই যে খাওয়া দাওয়া, চিকিৎসা ব্যবস্থার কিছুটা ভিন্নতা আছে, বাট প্রায় সবসময় প্রায় একই রকম। তো ইউএসএ তো কিন্তু একই রকম। সভ্য দুনিয়াতে মানুষ এই যে সভ্য জীবনযাপন করি আমরা, যেটা অনেকটা ইসলামিক সকলেই মিলা খাই, মানে তো এর জন্য কিন্তু যারা উচ্চ আয় করে, বেশি আয় করে, তারা বেশি ট্যাক্স দেয়, আর যারা কম আয় করে তারা কম ট্যাক্স দেয়। কিন্তু ন্যাশনাল ইনকামের যত জাতীয় আয়ের 35%, 35%, মানে 1/3 সকলের ইনকামের, গরিব ধনী সকল লোকের ইনকামের 1/3 সভ্য দুনিয়ার সব দেশে ট্যাক্স হিসাবে সরকার নিয়ে নেয়। সরকার এই টাকাটা নিয়ে চুরি চামারি করে না, এখান থেকে লুটপাট করে না, কমিশন খায় না, এরা জনগণের কল্যাণে ব্যয় করে। আর অপ্রয়োজনীয় সরকারি অফিসার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস উমুক তুমুক কিচ্ছু রাখে না, কারণ আমরা এগুলি পোষাইতে পারবো না, এত ট্যাক্স দিয়ে আমাদের এই সুবিধাগুলি পাবো না আমরা। তো এইগুলি যে আমরা এই একটা, আর পুলিশ আমাদের বিরক্ত করবে না। পুলিশ আমরা যে এইভাবে শান্তিতে আরামে থাকতে পারবো সেটা সাপোর্ট দেওয়ার জন্য পুলিশ এসে ঘরের মধ্যে এইটা না ওইটা না, পয়সা দাও, এগুলি কিচ্ছু নাই। পুলিশ আমাদের ছোট এলাকায় আমরা মেয়র আর কাউন্সিলর নির্বাচন করি, যেটা আপনাদের কমিশনার বলেন। এই মেয়র বাংলাদেশের গ্রামে বলবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, আমরা নির্বাচন করি। সে 15-20টা পুলিশ নিয়োগ দেয়, তার হেড হলো পুলিশ চিফ। তো তারা আমাদের মেয়র এবং কাউন্সিলরের অধীনে নির্বাচিত,
এবং এতে ছোট্ট একটা পার্লামেন্ট সংসদের মতো আছে, মেয়র আর কাউন্সিলররা বসে, আমরা গিয়ে পার্টিসিপেট করতে পারি, কথাবার্তা বলতে পারি, আমাদের কি অসুবিধা। তো আমরা এখানে পুলিশ এসে পয়সা চাইলে কিংবা কিছু করলে মেয়রে গিয়ে আমরা বলবো, ওখানে সবার সামনেই বইলা দিব, ওর চাকরি যাবে গা, পুলিশ চিফ চাকরি যাবে গা, চাকরি যাবে না, জেলও খাটতে হবে। ফলে এগুলি নাই এখানে, এই যে ঘুষখোর দুর্নীতি, মিথ্যা মামলা দেওয়া, পাটপারি করে, এগুলি নাই। আমরা এইভাবে আসি, আরামে আসি। আর এই যে মেয়রের অফিসে, মেয়রই এই যে ডিএটি প্ল্যান পাস করে আমাদের, এরকম আমরা মেয়রের অফিসে প্ল্যান পাস করে আমাদের জমি জমা সব কিছু, মানে ওই যে তহসিল অফিসের যত কাজ, এই কাজটা মেয়র অফিসের অধীনে হয়। আমরা ওখানে খাজনা টাজনা সব দিই, জমি জমার হিসাব কিতাব ওখানে, বাড়ি ঘরের প্ল্যান পাস করা মেয়রের অফিস। এখানে ডিএটি ফিএটি রাজুক মাজুক নাই, ওরা করে, আমরা যাই। তো আমরা যে ওখান থেকে ঘুরে আসি, আমাদের এখানে রাস্তাঘাট হওয়া এগুলি সব মেয়র করে, মেয়রের অধীনে কাউন্সিলর মেয়ররা করে। আমরা এর সাথে জড়িত, প্রভিন্সিয়াল সরকারের সাথে জড়িত। আমাদের উপরে কেন্দ্রীয় সরকারের কোনো ডিসি নাই, ইউএনও নাই, এগুলো কিচ্ছু নাই। এত টাকা দিয়ে আমরা পালতে পারবো না ওদেরকে, আমরা এগুলো দরকার নাই। আমরা নিজেরা নিজেদের শাসন করি, মানে আমরা ইলেক্টেড প্রভিন্সিয়াল এমএলএ, এগুলি মন্ত্রী, চিফ মিনিস্টার, আর এখানে মেয়র, আর এদের আমরা নির্বাচন করি, আমরা চিনি, আমরা যাই, কথাবার্তা বলি। ফলে আমরা এইভাবে আমরা চলি। আর রাস্তাঘাটটা ময়লা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব মেয়রের। তো এগুলো ফলে এখানে দুর্নীতি, ধান্দাবাজি, মানে জমি দখল করা, তারপরে অন্যটা মাইরা খাওয়া, মানে সন্ত্রাসী কাজ, এগুলো হয় না, দরকার নাই। কারণ যে ছেলেরা 19 বছরের বড় হয়েছে, সে তো বেকার ভাতা পায়, সে তার আলাদা থাকার ব্যবস্থা পায়, তাকে চাকরিতে সরকার তারে ঢুকাই দিবে ট্রেনিং দিয়ে। ফলে এগুলো হয় না। তো আমি আপনাদের কাছে এখন প্রশ্ন করব, এই যে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে হচ্ছে, এই যে সংস্কার কমিশন কাজ করতেছে, এই সংস্কার দিয়ে কি এই ধরনের ব্যবস্থা করা যাবে? কখনো না। এই যে তারেক রহমান সাহেব বারে চিল্লায় 31 দফা 31 দফা দিয়ে কি এগুলো করা যাবে? এইভাবে মানুষ থাকতে পারবে বাংলাদেশের মানুষ? কখনো না। এই যে ছাত্ররা এনসিপি যেটা দিয়েছে, ওরা জানে না বলে ওরা প্রাদেশিক সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এরা জানে না যে নিজেরা নিজেদের শাসন করার জন্য ডিসির শাসনের অধীনে না থেকে নিজের মানে সম্মানজনক স্বাধীন নাগরিক সম্মানজনকভাবে নিজে শাসন করবে, সেটা তারা জানে না। তারা ডিসির কাছে আবেদন করতে হবে না, ডিসি তো এমপ্লয়ি, বেতন বুক কর্মচারী, আমার ট্যাক্সের পয়সা। তো এরা জানে না। এর জন্য তারা যেসব যারা সংস্কারের প্রস্তাব দিয়েছে, এগুলো দিয়ে কি আমি যে কথাগুলো বললাম, একটা সভ্য সমাজ চলে, সকলকে নিয়ে ভালোভাবে খাওয়া, থাকা, চিকিৎসা, এটা কি হবে না। কারণ এরা জানে না, এরা এটা দেখে নাই। আমিও জানতাম না। আমি এই দেশে এসে এই দেশের নাগরিক হিসাবে বাস কইরা আমার চোখ কান খোলা রেখে আমি যতটুকু দেখেছি, এটা আপনাদের বললাম এই কারণে আপনারা এর থেকে উপকৃত হন। যারা এই দেশে আসে পিএইচডি করতে, তারা জানে না। কারণ তারা আসে পিএইচডি করতে, কিছু ভাতা পায় ইউনিভার্সিটি থেকে, তার থেকে সেভিং কইরা, মার্কেটিং কইরা বাড়িতে চলে যায়। তারা এই দেশের ভিতর থেকে থাকার ব্যবস্থাটা তারা দেখে নেয়। ফলে আমি দেখেছি, আমি বলতেছি যে আপনারা সংস্কার যত হবে, সংবিধান পরিবর্তন, আইন কানুন পরিবর্তন, রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিবর্তন, সবগুলো হইতে হবে এই মুখী, যেন আমরা এই ধরনের সমাজ করতে পারি, এই ধরনের দেশ করতে, এই ধরনের ব্যবস্থা করতে, সবাই দুশ্চিন্তা মুক্তভাবে খাবার, চিকিৎসা, বাসস্থান, ছেলেপেলে লেখাপড়া, এইগুলো দুশ্চিন্তা মুক্তভাবে থাকে, যে এটা আমরা পাবো। আমরা না, আমাদের বিপদে পড়লে আমরা এই ব্যবস্থা আমরাই করেছি, প্রভিন্সের সরকারের মাধ্যমে আমরাই করেছি, আমরাই পাবো। হ্যাঁ, আমাদের প্রভিন্সিয়াল এমএলএরা এবং এমপিরা
জানে এইগুলি, তারা তাদের আমাদের সমাজের অবস্থা, তারা এগুলি করে পার্লামেন্টে বসে, প্রভিন্সিয়াল পার্লামেন্ট, এবং তাদের কাজগুলো এগুলি করা। আর যারা চাকরি বাকরি করি, যারা করি না, তারা সকলেই আমরা 65 বছর হইলে হাজব্যান্ড ওয়াইফ সকলেই 65 হওয়ার সাথে সাথে আমরা পেনশন পাই। পেনশনটার নিয়ম হলো, এই দেশে যে সরকারি চাকরি বেসরকারি চাকরি যত চাকরি করুক, যত চাকরি করুক, তারা একটা অংশ সিপিপি, কানাডা পেনশন প্ল্যান, একটা আলাদা অফিসে আমরা ওই বেতন থেকে কাইটা নেওয়া হয়। বেশি বেতনরে বেশি কাটা হয়, অল্প বেতনরে অল্প কাটা হয়। পেনশন প্ল্যানে আমরা টাকা জমা দিই, কানাডা পেনশন প্ল্যানে। ওই প্ল্যানে যার যত টাকা জমে সেই হিসাবে সে পেনশন পায়, ওখান থেকে একটা পেনশন পায়, সবাই পাবে, যে যতটুকু কাজ করে, যে যত টাকা দিয়েছে। এবং ওই ফলে কেউ যদি একবার সরকারি চাকরিতে ঢুকলো কিংবা বেসরকারি চাকরিতে ঢুকলো, চাকরি গেল গিয়া, তাতে অসুবিধা নাই। ওই পেনশন প্ল্যানের টাকাটা তার ওখানে জমা আছে। 2 বছর বেকার পরে আবার গিয়ে চাকরিতে ঢুকলো, তখন আবার সে দিবে। ওইভাবে আবার 1 বছর পরে চাকরি গেল গা, আবার 2 বছর পরে গিয়ে দিল, এরকম ভাঙ্গে তার সারা 65 বছর পর্যন্ত সে যে পরিমাণ টাকা দিয়েছে তার উপর নির্ভর করে তার একটা মাসে মাসে পেনশনের একটা অ্যামাউন্ট হবে। তো এই দিয়ে যখন রিটায়ার করবে 65-এ, এই দিয়ে যদি কারো যদি ওই সময়ের আয়ের সাথে ভালোভাবে থাকার ব্যবস্থা না থাকে, মানে ইনকাম না হয়, পেনশন না হয়, তখন সরকার থেকে বাকি টাকাটা তারা মার্কেটের সাথে, তখনকার মার্কেটের সাথে হিসাব করে বাকি টাকাটা আমাদের কেন্দ্রীয় সরকার, এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকার থেকে ওই টাকাটা দিয়ে দেয়। ধরুন কেউ একটা কানাডা পেনশন প্ল্যান থেকে মাসে মাসে $500 পাচ্ছে, কিন্তু তার তো মাসের সব থাকা খাওয়া সব খরচ $2000, তো $1500 প্রতি মাসে তাকে ওই গভর্নমেন্ট থেকে আসবে। ফলে বেসরকারি চাকরিতেও করলেও কিন্তু কানাডা পেনশন প্ল্যান টাকা নিবে, সরকারি চাকরি করলেও নিবে। ফলে এই একটা ব্যবস্থা ভালো। এইসব ব্যবস্থা আমি আগে বললাম যে এই যে সংস্কার প্রস্তাবে আলোচনা হচ্ছে, 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই হবেন না, ওই হবেন না, তারপরে ওই 2 পরিষদ হবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, এগুলো দিয়ে কি এই ধরনের একটা ভালো সুস্থ সমাজ, সভ্য সমাজ তৈরি করা যাবে? কখনো না। আমি আপনাদের বলতেছি, রাস্তা দেখাচ্ছি। ফলে এই যে যারা আজকে মন্ত্রী হয়েছে, সচিব হয়েছে, জয়েন্ট সেক্রেটারি, এরা জানে না, দেখে নেই। এর জন্য আমি ইউনূস সাহেবকে বলবো, ছাত্রদের বলবো, সকলকে বলবো, তোমরা জাতিসংঘের মাধ্যমে এক্সপার্ট নাও, যারা এই ধরনের দেশ, এই ধরনের সমাজ, এই ব্যবস্থা গড়তে সাহায্য করবে আমাদের। 1, 2 নাম্বার হলো প্রভিন্স করে দেওয়া, 4টা প্রভিন্স, এবং এই যে কেন্দ্রীয় সরকারে এবং প্রভিন্সে 2 রকম জায়গায় এই জাতিসংঘের মাধ্যমে যারা দেশ চালাইছে, মন্ত্রী ছিল, এসব উন্নত দেশে মন্ত্রী ছিল, তাদেরকে এরকম 10টা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, এই প্রভিন্সের 4টার 40টা মন্ত্রী, 50 জন মন্ত্রী এই দেশ থেকে নিয়ে যান, সচিব সেক্রেটারি নিয়ে যান আরও 100, এরা গিয়ে দেশটা চালাক আমাদের নিয়ে। আমাদেরও কিছু মন্ত্রী রইল, এরা আমাদের দেশটা চালাক, ওরা জানে কিভাবে সুন্দর করে দেশটা চালাইতে। হ্যাঁ, তো আমাদের শিখাই দেয় কিভাবে সভ্য দেশ চালাইতে, সকলে মিলে ভালোভাবে খাওয়া থাকা চিকিৎসা ব্যবস্থা করে চলতে পারে, সেটা করুন। এই ওইটা দিয়ে লাভ হবে, দেশের জনগণ চাবে ওটা। এই সকম পেঁচগোছ দিয়ে ওই যে 2 টার্মের প্রধানমন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট, পার্লামেন্টের ভারসাম্য, এগুলি দিয়ে সাধারণ রাস্তার লোকগুলোর কাছে যান, গ্রামের লোকজনের কাছে যান, জিজ্ঞাসা করুন আমি যেগুলি বলেছি তাদের সেটা দরকার, নাকি আপনাদের এই আইনের মারপ্যাচ এগুলি দরকার? ওগুলো দরকার, কিন্তু সবচেয়ে বেশি দরকার এটা। এদের থেকে মন্ত্রী নেন, সচিব, সরকারি কর্মচারী নেন, যারা জনগণের জনমঙ্গলে, জনগণের উপকারের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করা লোক, তাদেরকে নেন, এটা কাজ হবে। তো আমি এইসব বকর যে পেঁচাল পারি, এগুলি আমার দেশের জনগণ যেন ভালো থাকে সেই কারণে করি।
তো ওই যে 31 দফা দিয়ে এটা হবে না। আমি যেগুলো বললাম, এই যে ছাত্রদের প্রস্তাব দেওয়া হবে না, আর বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব দিয়ে ওইগুলো হবে না। যেগুলো এই ব্যবস্থা করুন, এটা হবে প্রকৃত দেশ পুনর্গঠন, দেশটাকে পুনর্গঠন করা, নতুন সমাজ ব্যবস্থা, নতুন রাষ্ট্রীয় ব্যবস্থা গড়া এটা। তো আমি যেটা বললাম সেটি একমাত্র উপায়, আর এটি ইসলামিক উপায়। এই দেশে আপনি ইসলাম পাবেন না, মানে মুসলমান পাবেন না, কিন্তু ইসলাম পাবেন। আমি দুঃখিত, মুসলমান কিন্তু ইসলাম পাবেন। ন্যায় বিচার, ন্যায়, সামাজিক ন্যায়, সকলে ভালোভাবে থাকার ইসলাম যেটা বলেছে সেটা এই দেশে পাবেন। এখানে কোনো নামধারী মুসলমান পাবেন না। বাট এরা কাজ করে আমাদের ইসলাম যেভাবে দেশ চালাইতে বলেছে সেভাবে এরা দেশ চালাইতেছে। তো এদের কাছ থেকে আমাদের শেখার আছে। তো আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।